দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে ভোটার মাঠ। যারা নেতাকর্মী রয়েছেন তারা সবাই কিন্তু ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছেন সেটি তারা ব্যক্ত করছেন। আমি কাউসার আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যিনি অতিথি হয়ে আছেন তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক চেয়ারম্যান, এবং একই সাথে যিনি প্রায় 40-এরও অধিক বছর ধরে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন, হাজী মোহাম্মদ মনির হোসেন। হাজী মোহাম্মদ মনির হোসেন, আপনাদেরকে আমাদের এই নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি। একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখছি যে বিগত বছরগুলোতে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল তারা একটু গা ঢাকা দিয়েছিল, কিন্তু সম্প্রতি আমরা দেখছি অনেকেই এখন আসলে সংসদ সদস্য হতে চাচ্ছেন। হ্যাঁ, অনেকেই আসলে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হতে চাচ্ছেন, আমরা যেটিকে হাইব্রিড নেতা বলে থাকি। সেই দিক থেকে আপনি এই যে দীর্ঘ বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন, আপনার 42 বছরের ইতিহাস, এই জীবনে আসলে বিএনপির জন্য আপনার যেই আসলে ত্যাগ তিতিক্ষা সেটি একটু জানতে চাচ্ছিলাম যে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা আপনি বিএনপির জন্য করেছেন, এবং সামনেই যে সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আপনি, আমরা জানি যে ঢাকা 7 আসন থেকে মনোনয়ন প্রত্যাশিত, সেই জায়গা থেকে কেন দল আপনাকে মনোনয়ন দেবেন সেই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে আমরা দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে লালন করে বুকে ধারণ করে আমরা মিছিল, মিটিং, অবরোধ এবং হরতাল, রাজনৈতিক যত কর্মসূচি এসেছে আমরা কখনো আমাদের জীবনে পারোয়া করিনি। আমরা মনে করেছি যে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি 1978 সনে আমাদের এখানে থালকাটা কর্মসূচিতে এসেছিলেন। তখন আমি পঞ্চম শ্রেণীর ছাত্র। তখন তিনি আমার হাতের সাথে হাত মিলিয়েছিলেন, উর্দি পড়াচ্ছিলেন। তো সেদিন ওনাকে দেখে এবং ওনার যে মায়াময় চেহারা, সুন্দর হাসি, আমাকে ওনার খুব ভালো লেগেছিল। সেটা তো কৈশোর। যখন আমরা উচ্চ বিদ্যালয় হাই স্কুলে উঠলাম তখনই আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন ছাত্র দলে যোগদান করি। সেটা 80 দশকে 83-84 এরকম হবে। ওই সময় থেকে আমি রাজনীতি শুরু করি এবং আমি আমার কামারচর লালবাগ থানার অধীনে ছিল সুলতানগঞ্জ ইউনিয়ন। আমি সেই ইউনিয়নের সভাপতি হয়েছিলাম ছাত্র দলের। এরপরে 1994 সনে আমি সম্মেলনের মাধ্যমে, বিশাল জনসভার মাধ্যমে আমি যুবদলের ইউনিয়নের সভাপতি নির্বাচিত হই। তারপরে আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড চলছে, আমরা কোনোটা কর্মসূচি পিছনে আমরা ফেলে রাখিনি, সব কর্মসূচি সফল করেছি। এর মধ্যে বয়স বাড়ার সাথে সাথে আমি, আপনারা জানেন যে 2003 সনের মার্চে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। কেননা তখন আমাদের লোকাল যে এমপি, তিনি সাবেক যে চেয়ারম্যান ছিল আওয়ামীপন্থী, তাকে নমিনেশন দিয়েছিল। তখন আমি বাধ্য হই স্বতন্ত্র নির্বাচন করি এবং নির্বাচনে আমি ওই প্রার্থীর চাইতে 13 গুণ বেশি ভোট পেয়ে পাশ করি এবং জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি এই কামরাঙ্গীরচরকে ব্যাপক উন্নয়ন করব, বিদ্যুৎ, গ্যাস এবং রাস্তাঘাটের উন্নয়ন এবং সন্ত্রাস দমন, তারপরে মাদকদ্রব্য মুক্ত রাখা, চাঁদাবাজি মুক্ত রাখা, যেগুলি সমাজের জন্য দরকার, সামাজিক ন্যায় বিচার। এবং আমার এলাকায় জানেন ওই সময় অনেক অনুন্নত ছিল এবং ঝুলন্ত বাড়িঘর ছিল, মানে ওটাকে বলে টংঘর। তো সেখানে ঝুলন্ত টয়লেট থাকতো, এতে পরিবেশ দূষণ হতো। তো আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমি ব্যক্তিগত ব্যয়ে প্রায় 5000-এর মতো ল্যাট্রিন নির্মাণ করেছি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছ থেকে আমি প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে শতভাগ আমরা স্যানিটেশন করতে পেরেছিলাম, সেজন্য আমাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছিল এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে একটি সাফল্যতার জন্য
সার্টিফিকেট জি, দিয়েছি। জনাব হাজী মোহাম্মদ মনির হোসেন, আমরা জানি যে আপনি আসলে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং একই সাথে এই এলাকার একেবারে রিকশাওয়ালা থেকে শুরু করে আপামর জনতা সবাই আপনাকে চেয়ারম্যান হিসেবেই চিনে এবং একটি প্রতিষ্ঠিত হওয়া আপনার এই যে এত বড় সেটি কিন্তু আসলে এখনো পর্যন্ত রয়েছে। আমরা যেটি জানতে চাচ্ছিলাম আসলে এই যে দল, এই যে আপনার যে মানুষের সমর্থন সেটি নিশ্চয়ই রয়েছে, কিন্তু আমরা এখন দেখছি যে অনেকেই আসলে নতুন করে রাজনীতিতে আসতে চাচ্ছে যারা আসলে দলের প্রতি খুব বেশি স্যাক্রিফাইস বা ত্যাগ কিন্তু তাদের করতে দেখি। তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল, বিশেষ করে আপনারা যারা এতদিন এত বছর জুড়ে রাজনীতির সাথে জড়িত ছিলেন, তাদেরই আসলে অনেকে জেল, জুলুম, নির্যাতন নানানভাবে সহ্য করতে হয়েছে। তো সেই দিক থেকে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে আপনার প্রতি আসলে কি পরিমাণ অত্যাচার বা নির্যাতনের শিকার আপনি হয়েছেন। আসলে আপনি প্রথম দিকে যেটা বলেছেন যে দুঃসময়ে যারা রাজপথে ছিল না বা দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নাই, এখন তাদের একটা প্রাধান্য দেখা যাচ্ছে। আসলে তারা ভুল করছে, কেননা আপনারা জানেন যে আমাদের বিএনপির চেয়ারপারসন দেশটি বেগম খালেদা জিয়া, তিনি মিথ্যা মামলায় যে নির্যাতিত হয়েছেন, কারাভোগ করেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে একজন নির্দোষ প্রধানমন্ত্রীর জন্য অমানবিক। একেবারে ছোট করে আমরা দুটি প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইবো। সেটি হচ্ছে যে আমরা জানি যে আপনি যে ঢাকা ৭ সংসদীয় আসনে নির্বাচন করতে যাচ্ছেন, সেখানে অনেক কাজ করবার সুযোগ রয়েছে। তো সেই দিক থেকে আপনি যদি নির্বাচিত হন, দল আপনাকে নির্বাচিত করে, মনোনয়ন দেয় এবং জনগণ আপনার পাশে থাকে, তো সেই ক্ষেত্রে আসলে এই এলাকার বাসীর জন্য ঢাকা ৭ সংসদীয় আসনের জন্য কি কি কাজ আপনি একেবারে বড় দাগে, মোটা দাগে করছেন? নিশ্চয়ই অনেক কাজ রয়েছে, সেগুলো আসলে এত বলা সম্ভব নয়। একেবারে মোটা দাগে আসলে কোন কাজগুলো আপনি করতে চান এই এলাকার জনগণের জন্য, সেই জনগণের জন্য যদি বলতে চান। হ্যাঁ, আমি তো যখন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সম্পূর্ণ বাস্তবায়ন করেছি এবং ঢাকা ৭ আসন থেকে আমাকে যদি ইনশাআল্লাহ মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি পুরনো ঢাকা এবং কামরাঞ্চলকে একটি বসবাসযোগ্য উন্নত নগরী হিসেবে গড়ে তুলব। এখান থেকে মাদক মুক্তি করব এবং কিশোরীন যাদের আতঙ্কে মানুষ সবসময় শঙ্কিত থাকে, সেই কিশোরীন আমি নির্মূল করব এবং তাদেরকে সমাজে কীভাবে তাদেরকে আপনার পুনর্বাসন করা যায় সেটাও চেষ্টা করব এবং চাঁদাবাজ মুক্ত রাখবো। এবং যে আপনারা জানেন যে পুরনো ঢাকায় মার্কেট দখল হয়, দোকান দখল হয়, আমি কোনো ভূমিদস্যু বা এরকম যারা দখলদার, এগুলিকে আমি হতে দিব না, মুক্ত রাখবো। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই 31 দফা কর্মসূচি দিয়েছেন, যেটা সফল হলে সারা বাংলাদেশের জনগণ উপকৃত হবে। আমরা সেটা বাস্তবায়নের জন্য আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো চেষ্টা করব। এবং এই আরেকটি কথা আমি না বললেই নয়, এটা আমার ছুটে গিয়েছে কথাটা, সেটা হলো যে আমি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত। দেখুন, আমার এই বড় ভাই এই এলাকায় বিএনপিকে তিনি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 1999 সনে আমাদের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি কর্মসূচি ঢাকা ভৈরব রুট মার্চে গিয়ে তিনি নিহত হয়েছেন। এবং আমি কারাগারে থাকা অবস্থায় আমার শোকে শোকে, যেহেতু আমার মা বাবা এবং অনেকেই জানতো যে আমাকে ফাঁসিতে ঝুলাবে, সেজন্য আমার মা চিন্তায় চিন্তায় তিনি ঘুমাচ্ছেন না। আমি কারাগারে থাকতেই তিনি মৃত্যুবরণ করেন এবং আমার বাবা তিনিও আমার মায়ের 2 বছর পরে তিনিও ইন্তেকাল করেন। এবং এতে আমি রাজনৈতিক জীবনে কখনো আমি আতঙ্কিত এবং ভীত ছিলাম না। আমার বাবা মা আমার সুখে সুখে মৃত্যুবরণ করায় আমি অত্যন্ত ভেঙে পড়ি। এরপরেও যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে লালন করি, সেই জন্য আমি মনে করি যে যদি ইনশাল্লাহ এই জনগণের সেবা করার প্রত্যয় নিয়ে যে কাজ করছি, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জনগণের কল্যাণ করতে, দেশের কল্যাণ করতে গিয়ে তিনি হাসিমুখে মৃত্যুকে বরণ করেছেন। ইনশাল্লাহ আমরাও এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমরা
হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত আছি। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব যাতে পুরনো ঢাকার কীভাবে একটি বসবাসযোগ্য উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে। হাজী মোহাম্মদ মনির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত আয়োজন লোকাল পলিটিক্সে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা 7 আসনের সংসদীয় আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ মনির হোসেন। আপনারা শুনছিলেন যে তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনীতির ইতিহাস, যে রাজনীতির কারণে তার ভাইকে হারাতে হয়েছে, তার মাকে হারাতে হয়েছে, তার বাবাকে হারাতে হয়েছে, যে রাজনীতির জন্য তিনি জেল খেটেছেন, তার সন্তানরা জেলে যেতে হয়েছে, এই যে একটি পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্য দিয়ে এখনো পর্যন্ত তিনি এই আসনে বিএনপির ঢাল ধরে রয়েছেন এবং তার এই ত্যাগ তিতিক্ষার কারণে তিনি দল থেকে মনোনয়ন চাইছেন। আমরা নিশ্চয়ই আশা করব এই যে ঢাকা 7 সংসদীয় আসন থেকে হাজী মোহাম্মদ মনির হোসেন তার যে ত্যাগ তিতিক্ষা, জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে বিগত সময়, সেগুলো দল বিবেচনা করবে। আয়োজনে টেলিভিশন এর শেষ পর্বে আগামী দেখা হবে অন্য কোনো আসন নিয়ে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে। তখন আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।